আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যখন এই ভিডিওটা করছি মনের মধ্যে রীতিমতো পাথর চাপা দিয়ে ভিডিওটা করতে হচ্ছে। মানে একটা নিউজ যেটা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে, ওসমান হাদি মারা গিয়েছে। আসলে এই ভিডিওটা আমি মনে করি যে নৈতিক দায়িত্ব থেকে আমার করা উচিত ছিল, দ্যাটস ওয়াই আমি আজকে ক্যামেরার সামনে এসেছি। এখন অলমোস্ট রাত 2টা বাজে, বাট আমি সামহাও নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যে এনিহাও কথাগুলো বলা উচিত। আসলে এই ওসমান হাদি মানুষটা কে ছিলেন, কি ছিলেন, কেন ছিলেন, তিনি আসলে কার জন্য কথা বলছিলেন, খুব বড় কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো আসলে সত্যিই প্রত্যেকটা মানুষের জানা উচিত। যদি আপনি ওসমান হাদির প্রতিটা ভিডিও একটু গো থ্রু করেন, আপনি জানতে পারবেন ওসমান হাদি মোটেও ভারত বিদ্বেষী কেউ ছিল না, আওয়ামী বিদ্বেষী কেউ ছিল না, বা পাকিস্তান প্রেমী কেউ ছিল না। ওসমান হাদি এমন একজন মানুষ ছিলেন যিনি শুধুমাত্র নিজের দেশের কথা বলেছেন, নিজের দেশের স্বার্থের কথা বলেছেন। ওসমান হাদির একটা ভিডিও আছে যেখানে তার স্টেটমেন্ট খুবই ক্লিয়ার ছিল যে আমি দিল্লির পতাকাতে পা দিতে চাই না, আমি পাকিস্তানের পতাকাতে পা দিতে চাই না, আমি ঢাকা নিয়ে কথা বলতে চাই, আমি ঢাকা নিয়ে কথা বলতে চাই, আমি ঢাকার উন্নয়ন নিয়ে কথা বলতে চাই। এখন আমি যদি আমার দেশের স্বার্থের কথা চিন্তা করি, যেই দেশটা আমার দেশের সবচেয়ে বেশি আগ্রাসন চালাচ্ছে সেই দেশটার কথা বারংবার আমার মুখে আসবে, এটাই স্বাভাবিক, যেটা ওসমান হাদির মুখেও এসেছে। কি এমন শক্তি তাদের বিপক্ষে কথা বললেই প্রাণ হারাতে হবে প্রতিটা মানুষকে, হোক সে দেশের রাষ্ট্রপতি। শুরুটা হয়েছিল মেজর জিয়া থেকে, দক্ষিণ তালপট্টি দ্বীপ। যদি এই দ্বীপের কথা অনেকে না জানেন, দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে উদিত হওয়া একটা দ্বীপ ছিল, যেই দ্বীপটা কিনা আইনতভাবে এবং সবভাবেই খালি চোখে বোঝা যায় এই দ্বীপটা বাংলাদেশের। প্রতিটা জিনিসে আগ্রাসন যখন করতে করতে অভ্যস্ত হয়ে যায় একটা দেশকে যখন নিজের রক্ষিতা মনে করে একটা দেশ, ভারত লিটারেলি রক্ষিতা মনে করছিল এই দেশকে, এবং আমাদের দেশে কিছু ভারতীয় দালাল তাদের পা চেটে স্টিল তাদের তাবেদারি করে যাচ্ছে। এই গোষ্ঠীর এগেইনস্টে কথা যখন প্রথম মেজর জিয়া বলে, মেজর জিয়া যখন প্রথম তালপট্টি দ্বীপের মালিকানা দাবি করে, নিজের জিনিসের মালিকানা, নোট ভারতের সীমারেখার ভিতর ঢুকে ভারতের কিছু চায়নি, নিজের দেশের যৌক্তিক দক্ষিণ তালপট্টি দ্বীপ যখন মেজর জিয়া দাবি করেন এবং যখন আন্তর্জাতিক কোর্টে এই বিষয়টা তুলেন, তার অল্প কিছু দিনের মধ্যে প্রাণ হারাতে হয় মেজর জিয়াকে, যিনি তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন। শুধু মেজর জিয়াতে বিষয়টা থামলে হতো। 1971 সাল থেকে আজকে 2025 পর্যন্ত প্রায় 1400-র মতো মানুষ সীমান্তে প্রাণ হারিয়েছে যারা ছিলেন নিরস্ত্র। ফেলানি তাদের মধ্যে একজন উৎকৃষ্ট উদাহরণ। একটা মেয়ে কাঁটাতারের বেড়ার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে তার লাশটা। কি নির্মম হতে পারে একটা জাতি, নিরস্ত্র মানুষকে প্রতিনিয়ত গুলি করে মারে তারা। এতগুলো বছর গেল যেখানে বিশ্ব সভ্যতার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, সেইখানে পার্শ্ববর্তী আমাদের সর্বকালের সেরা বন্ধু তারা সীমান্তে কোনো নোটিশ ছাড়া, কোনো ওয়ার্নিং ছাড়া বেআইনিভাবে কন্টিনিউয়াসলি মানব হত্যা করছেন, যেটাকে কিনা সীমান্ত হত্যা নামে খুব ছোট্ট একটা টার্মস দিয়ে সীমাবদ্ধ করে রাখা হচ্ছে এবং জনগণের মধ্যে সেই নিউজটা ছড়াতে দেওয়া হচ্ছে না। শুধু সীমান্ত হত্যা একটা বিষয় হলে হতো, নদীর পানি যেটা প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত একটা বিষয়, এই নদীর পানিটাতে তারা বাঁধ তৈরি করছে, বাঁধ তৈরি করে ভাসিয়ে দিচ্ছে আমার দেশকে। আমার প্রাপ্য যে পানিটা, আন্তর্জাতিক আইনে প্রাপ্য যে পানিটা, এই পানিটা তারা আমাকে দিচ্ছে না। তারা যেটা করছে, বর্ষার মৌসুমে তাদের দেশে 2টা আলু ফলবে, তাদের দেশে 2টা টমেটো ভালো হবে, শুধু এই লজিকে 4-5 লক্ষ মানুষকে বন্যার পানিতে ভাসিয়ে দিচ্ছে। খরাতে মারছে কয়েক লক্ষ মানুষকে। উত্তরবঙ্গ বলি বা নদীর তীরবর্তী প্রত্যেকটা জেলা বলি, যখন বন্যা হয় কতশো মানুষ নিজের বাড়িঘর হারায়, সর্বস্ব হারায়, তার খবর কেউ রাখে না। এই যে অসমের বন্যা এবং অসমের খরায় মানুষ সর্বস্ব হারাচ্ছে, বাড়ি ঘর সম্পদ প্রতিটা জিনিস হারাচ্ছে, এবং এটা 1-2 বছরের কথা না, স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত জিনিসটা কন্টিনিউয়াসলি রিপিটেড ওয়েতে হয়ে আসছে। রিপিটেড ওয়েতে হয়ে আসা একটা ক্রাইম, যেই ক্রাইমের এগেইনস্টে কথা বলা যাবে না, কখনোই বলা যাবে না। বললে আপনাকে বিএনপি নেতা
বিএনপি নেতা ইলিয়াস হোসেনের মতো গুম হতে হবে, আপনার লাশও কেউ খুঁজে পাবে না। আবরার ফাহাদের মতো নির্মমভাবে পিটিয়ে মারা হবে আপনাকে, এবং আপনার এই হত্যার বিচার নিয়েও কেউ কথা বলবে না। দেশটা এত সস্তায়, আবেগ এত সস্তায়, তাই তো যদি বিষয়টা এমন হয় যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে তারা এতটাই অ্যাগ্রেসিভ হবে, তাহলে আমি বলবো 16 কোটি বাঙালির এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা উচিত। একটা তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা কিনা পরিবেশের মেসিভ আকারে ক্ষতি করে, ভারতের প্রত্যেকটা প্রদেশে কিছু কোম্পানি ঘুরঘুর করে যে আমরা এই প্রদেশের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপন করব। এই বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপন করব এবং এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, দেশের উন্নয়ন হবে। একটা পাওয়ার প্ল্যান্ট যেটা স্থাপন করলে আপনার আশপাশের প্রকৃতি নষ্ট হবে, আশপাশের মানুষের জীবনযাপন ব্যাহত হবে, মানুষের জীবন বসবাসযোগ্য রইবে না, একটা আবাসস্থল যেটা আবাসস্থল থাকবে না, এমন একটা পাওয়ার প্ল্যান্ট তৈরির জন্য ভারতীয় কোম্পানিগুলো ভারতের প্রতিটা রাজ্যে ঘুরঘুর করলো, তারা পারমিশন পেল না, তাদের রাজ্য সরকার এই কোম্পানিগুলোকে অনুমতি দিল না। তারা কি করলো? আমাদের সুন্দরবনে আসলো, আমাদের এই সুন্দরবনটাকে তারা দখল করলো, সুন্দরবনের মধ্যে তারা এই পাওয়ার প্রজেক্ট করলো। হাসিনার উন্নয়নের ধারাটা দেখেন, সুন্দরবন নষ্ট করে সেইখানে কয়েকশো পরিবারকে নিঃস্ব করে তাদের বাড়িঘর দখল করে সেইখানে ইন্ডিয়ান পাওয়ার প্রজেক্ট তৈরি হইল। পাওয়ার প্রজেক্ট তৈরি হওয়ার পরে এই পাওয়ার প্রজেক্টের প্রত্যেকটা পার্টস ভারত থেকে ক্রয় করা হয়, ভারতকে বেনিফিট দিয়ে প্রত্যেকটা জিনিস করা হচ্ছে। এবং চুক্তিগুলোর কথা যদি বলি তাহলে 10-15টা ভিডিও লাগবে, যে এগুলো চুক্তি না, এগুলো লিটারালি আমি জাস্ট আমার মেয়ে বিয়ে দিয়েছি, সো আমার জামাইকে আমি মোটামুটি সবকিছু ফ্রিতে দিয়ে দিচ্ছি। আমি জানি না আমি কোন মেয়ে বিয়ে দিয়েছি ভারতের কাছে যে ওর কাছে আমার এই পরিমাণ জিম্মি থাকতে হয়। আমার দেশের বিদ্যুৎ, আমার দেশের গ্যাস, প্রত্যেকটা জিনিস আমি ওর হাতে দিয়ে দিচ্ছি, যেন এটা ভারতের শ্বশুরবাড়ি এবং বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ সবকিছু যৌতুক হিসাবে ভারতের প্রাপ্য, এবং তারা সেটা ন্যায্য অধিকার বলে আদায় করে নেবে। আমার দেশে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, আমার দেশের মানুষ খাচ্ছে, আমার দেশের পরিবেশ নষ্ট হচ্ছে, আমার সুন্দরবন নষ্ট হচ্ছে, এত কিছুর পরেও এই বিদ্যুতের মালিকানা ভারতের কাছে, এবং 5 থেকে 7 গুণ বেশি দামে এই বিদ্যুৎটা আমাকেই ক্রয় করতে হচ্ছে। ট্রানজিটের নামে কি রকম ফাইজলামি চলে! আমার দেশের ভিতর দিয়ে ভারতের ট্রাক যাবে, কোনো প্রকার শুল্ক নিব না, এবং প্রতি বছর আমি সরকার থেকে কোটি কোটি টাকার বাজেট পাস করব শুধুমাত্র ভারতকে, দাদাদেরকে এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। দাদাদের রাস্তা মেরামত করার জন্য আমরা 1000 কোটি টাকা খরচ করব, এবং এটা আমাদের দায়িত্ব, কেননা আমরা তো তাদের কাছে মেয়ে বিয়ে দিয়েছি, রাইট? একটা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আপনারা একটা দেশকে সবকিছু দিয়ে দিবেন, আর সেই দেশের এগেইনস্টে কথা বললে একটা মানুষকে আপনারা পাকিস্তানপন্থী বলবেন, রাইট? ভাই, ওসমান হাদি কোনোভাবেই পাকিস্তানপন্থী ছিল না, ওসমান হাদি কোনোভাবেই জামাতপন্থী ছিল না। ওসমান হাদি একজন বাংলাদেশ প্রেমী ছিল, ও দেশের কথা বলেছে, দেশের অধিকারের কথা বলেছে, দেশের যে শোষণ হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছে। যদি দেশের শোষক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা পাকিস্তান প্রেমী হয়, তাহলে আমি ওর মতো ভারতীয় দালালদের সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলা উচিত। যারা বলবে যে হাদি কোনোভাবে ভারত বিদ্বেষী ছিল, তাদের সত্যি সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলা উচিত। হাদি কোনোভাবেই ভারত বিদ্বেষী ছিল না, হাদি ছিল প্রকৃত দেশপ্রেমী। সে নিজের দেশের কথা চিন্তা করেছে, নিজের দেশের স্বার্থ রক্ষার কথা চিন্তা করেছে, দ্যাটস ওয়াই সে বিষয়গুলো নিয়ে কথা বলেছে, যেটা আবরার ফাহাদ করেছিল, মেজর জিয়া করেছিল, এবং তাদের মতো অনেকেই করেছে, যাদেরকে ইতিহাসের পাতা থেকে নির্মূল করে দেওয়া হয়েছে, কিন্তু অনেক হয়েছে। এবার শুরুটা হওয়া উচিত 16 কোটি মানুষের মুখে। 16 কোটি মানুষ বলুক, আমি হাদি, আমি প্রশ্ন করতে চাই, আমার অধিকার কোথায় গেল? আমার কোন মেয়েকে বিয়ে দিয়েছি যার কারণে আপনারা যৌতুক হিসাবে পুরো দেশটা দাবি করছেন? দেখা যাক 16 কোটি বুলেট আছে কিনা ভারতের কাছে, 16 কোটি স্পাইক আছে কিনা, তাদের রোয়ের কত এজেন্ট আছে, তারা কত মানুষ মারতে পারে, এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া উচিত ভারতের কাছে। এবং বাংলাদেশে অবস্থিত প্রতিটা ভারতীয় দালালের ধরলেই সাউয়া মাউয়া টোটালি ছিঁড়ে ফেলা উচিত। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট বিষয়টা আসলে মানে এতটাই টাচ করে যায়, মানে কন্ট্রোল করার মতো থাকে না।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।